মিত্রগণ, গোমাতা বললেন, দুঃখের সমাপ্তি কিভাবে করা যায়? মিত্রগণ, একবারের ঘটনা, গঙ্গা মায়ের তীরে একটি বৃক্ষের নিচে ভগবান শিব ও মা পার্বতী একসঙ্গে বসে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক তখনই একটি গাভী সেখানে উপস্থিত হল এবং ভগবান ভোলেনাথকে বলল, হে প্রভু, আজ আমি আপনাকে মানুষের কল্যাণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করতে এসেছি। তখন ভগবান ভোলেনাথ বললেন, হে গোমাতা, আপনি মানুষের কল্যাণের জন্য কোন প্রশ্ন করতে চান? তখন সেই গাভী বলল, হে ভগবান, আমার প্রশ্ন হল, একজন মানুষ কিভাবে তার দুঃখের সমাপ্তি ঘটাতে পারে? মিত্রগণ, এরপর সেই গাভী আবার বলল, হে প্রভু, এই প্রশ্নের উত্তর আপনার চেয়ে ভালো আর কে দিতে পারে? তাই আজ আপনিই বলুন কিভাবে দুঃখের সমাপ্তি করা যায়। তখন ভগবান ভোলেনাথ বললেন, হে গোমাতা, আজ আমি তোমাকে একটি কাহিনী শোনাতে যাচ্ছি, অনুগ্রহ করে মনোযোগ দিয়ে শোনো। মিত্রগণ, যদি আপনারা এই কাহিনী শুনছেন, তবে সম্পূর্ণ শুনবেন এবং মাঝপথে ছেড়ে যাওয়ার ভুল করবেন না। কারণ এই পবিত্র কাহিনী সম্পূর্ণ শুনলে মনস্কামনা পূর্ণ হয়, তাই এই কাহিনী সম্পূর্ণ শুনুন। যদি আপনি শিবভক্ত হন, তবে ভোলেনাথের অবমাননা করবেন না। মিত্রগণ, এরপর ভগবান ভোলেনাথ গৌমাতাকে কাহিনী বলতে শুরু করলেন। হে গৌমাতা, একসময় চন্দনপুর নামে একটি নগর ছিল। সেই নগরে বিক্রম সিংহ নামে এক রাজা রাজত্ব করতেন। একদিন সন্ধ্যাবেলা সেই রাজা বনের মধ্যে শিকার করে নিজের রাজ্যে ফিরে আসছিলেন। ঠিক তখনই তিনি দেখলেন এক বালক জ্বলন্ত চিতার পাশে দাঁড়িয়ে আছে। বালককে দেখে রাজা তার ঘোড়া থেকে নেমে এলেন এবং তার কাছে এগিয়ে গেলেন। যখন রাজা বালকের কাছে পৌঁছালেন, তখন দেখলেন যে বালক বলছে, মা, আমি তোমার শপথ করে বলছি, একদিন আমি খুব বড় মানুষ হয়ে তোমার সব স্বপ্ন পূরণ করব। রাজা একেবারে তার সামনে চলে এলেন এবং জিজ্ঞাসা করলেন, বেটা, তুমি কে? বালক কিছুটা ভয় পেয়ে চুপ করে রইল। তখন রাজা বললেন, পুত্র, ভয় পেও না। আমি চন্দনপুর নগরের রাজা। কিছুক্ষণ আগে তুমি তোমার মায়ের চিতার সামনে দাঁড়িয়ে বড় মানুষ হওয়ার শপথ নিচ্ছিলে। আমি কি জানতে পারি, এই নির্জন জঙ্গলে তুমি একা তোমার মায়ের চিতার পাশে কেন দাঁড়িয়ে আছো? তোমার আত্মীয় স্বজন কোথায়? তখন বালক বলল, হে মহারাজ, আমার মা এবং আমি এই জঙ্গলে একাই থাকতাম। কিন্তু মা মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন যে আমার দাদাজি বুলন্দ নগরের একজন ধনী ব্যবসায়ী এবং কোটিপতি ছিলেন। আমার মা ও বাবার প্রেম বিবাহ হয়েছিল। কিন্তু আমার মা ছিলেন খুব গরিব পরিবারের মেয়ে, তাই আমার দাদাজি তাকে পছন্দ করতেন না। বিয়ের কয়েকদিন পর একদিন আমার বাবা বাগানে হাঁটতে গিয়েছিলেন, তখন একটি বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয় এবং সেখানেই তার মৃত্যু হয়। এরপর আমার দাদাজি ও দাদিমা আমার মাকে দুর্ভাগ্যজনক ও অশুভ বলে দোষারোপ করলেন এবং বললেন, তার জন্যই আমার বাবার মৃত্যু হয়েছে। তারপর তারা আমার মাকে বাড়ি থেকে বের করে দিলেন। তখন তিনি গর্ভবতী ছিলেন। তিনি এই জঙ্গলে এসে একটি ছোট কুটির বানিয়ে বসবাস করতে শুরু করেন এবং এখানেই আমার জন্ম হয়। আমার মা মৃত্যুর আগে বলেছিলেন যে আমি যেন কোনোভাবে দরিদ্র জীবনের অভিশাপ থেকে মুক্ত হই এবং ধনী ও সফল ব্যক্তি হয়ে উঠি। মহারাজ, এই কথা বলার পরই আমার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মা বেঁচে থাকতে আমি তাকে বড় মানুষ হওয়ার প্রতিশ্রুতি দিতে পারিনি। তাই আজ তার চিতার সামনে দাঁড়িয়ে তার আত্মার সামনে প্রতিজ্ঞা করছি যে আমি বড় হয়ে দেখাব। মিত্রগণ, এরপর ভগবান ভোলেনাথ বললেন, হে গোমাতা, বালকের দুঃখজনক কাহিনী শুনে রাজা বললেন, ওহে বেটা, তোমার জীবন তো সত্যিই খুব কষ্টের। কিন্তু এই জঙ্গলে থেকে তুমি বড় মানুষ কিভাবে হবে? ভালো, বলো তো, তুমি কি আমাদের সঙ্গে আমাদের রাজ্যে যেতে চাও? আমরা তোমাকে শিক্ষিত করে বড় মানুষ হতে সাহায্য করতে পারি, এই বিষয়ে আমরা তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি। তখন বালক বলল, তাহলে মহারাজ, আমি আনন্দের সঙ্গে আপনার সঙ্গে যেতে প্রস্তুত। এরপর সে রাজার সঙ্গে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। রাজপ্রাসাদে পৌঁছালে রানী জিজ্ঞাসা করলেন, একে মহারাজ? আর এর নাম কি? রাজা বললেন, রানী, এর নাম ভীমসেন। আজ থেকে সে আমাদের প্রাসাদে থেকে শিক্ষা গ্রহণ করবে। রানী মনে মনে ভাবতে লাগলেন, মহারাজও না জানি কি ধরনের মানুষদের এনে প্রাসাদে আশ্রয় দেন। কে বোঝাবে এদের যে এটি রাজপ্রাসাদ
কোনো অনাথ আশ্রম নয়, রানী মনে মনে ভাবলেন। রাজা বললেন, মহারানী, আপনি কি ভাবছেন? রানী বললেন, কিছু না, মহারাজ, আপনি আজ্ঞা দিন। রাজা বললেন, মহারানী, আজ থেকে ভীমসেন তোমার ছত্রছায়ায় বড় হবে। রাজকুমার ও রাজকুমারীর মতোই তোমাকে তার দেখভাল করতে হবে। রানী বললেন, ঠিক আছে, মহারাজ। এরপর ভগবান ভোলেনাথ বললেন, হে গোমাতা, সেই রাতে বালক ভীমসেন ভাবছিল, আমার সৌভাগ্য কত ভালো যে আমি রাজপ্রাসাদে পৌঁছে গেছি। অন্যদিকে রানী চিন্তা করছিলেন, ভীমসেনকে রাজপ্রাসাদ থেকে সরানোর জন্য কালই কিছু করতে হবে। পরের দিন যখন রাজকুমার, রাজকুমারী এবং ভীমসেনকে খাবার পরিবেশন করা হল, তখন রাজকুমার ও রাজকুমারীকে সোনার থালায় খাবার পরিবেশন করা হয়। কিন্তু ভীমসেনের সামনে পাতায় খাবার পরিবেশন করা হল। এতে ভীমসেন ক্ষুব্ধ হয়ে বলল, আমি পাতায় খাবার খাব না। রানী জিজ্ঞাসা করলেন, তুমি কি পাতায় খাবার খেতে পারবে না? ভীমসেন উত্তর দিল, মহারানী, আমি খেতে পারি, কিন্তু এই বৈষম্য আমার ভালো লাগছে না। আপনারা সোনার থালায় খাবার খাচ্ছেন, আর আমাকে পাতায় খাবার দেওয়া হচ্ছে। রানী বললেন, যদি তুমি রাজপরিবারের মতো খেতে চাও তাহলে খাও, না হলে যেও। ভীমসেন বলল, আমি তখনই খাব যখন আমাকে যথাযথ সম্মান দিয়ে সোনার থালায় খাবার পরিবেশন করা হবে। এরপর ক্ষুব্ধ হয়ে সে রাজপ্রাসাদ ছেড়ে সেই জঙ্গলে ফিরে গেল যেখান থেকে এসেছিল। যখন রাজা রাজপ্রাসাদে ফিরে এলেন এবং এই ঘটনার কথা জানলেন, তখন তিনি রানীকে জিজ্ঞাসা করলেন, ভীমসেনকে সোনার থালায় খাবার পরিবেশন করা হল না কেন? রানী বললেন, আমি ভীমসেনের পরীক্ষা নিতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারলাম সে অত্যন্ত গর্বিত ও চতুর। এর বাইরে তার কোনো বিশেষ গুণ নেই। সে জীবনে কিছুই করতে পারবে না। রাজা বললেন, মহারানী, তুমি অবশ্যই তাকে পাতায় খাবার দিয়ে পরীক্ষা নিতে চেয়েছিলে, কিন্তু এটা ঠিক হয়নি। এতে সে অপমানিত বোধ করেছে। আমার আশঙ্কা, সে যদি রাজপ্রাসাদ ছেড়ে চলে যায়। মহারাজ বললেন, রাজপ্রাসাদের সুখৈশ্বর্য ফেলে সে কিভাবে যেতে পারে? এরপর রাজা তৎক্ষণাৎ ভীমসেনকে প্রাসাদে খুঁজতে লাগলেন। কিন্তু সমস্ত প্রাসাদ তন্নতন্ন করে খুঁজেও যখন তাকে কোথাও পেলেন না, তখন রাজা ভাবলেন, ভীমসেন নিশ্চয়ই আবার জঙ্গলের নিজের কুটিরে ফিরে গেছে। আমাকে অবিলম্বে সেখানে গিয়ে সেই অসহায় বালককে রাজপ্রাসাদে ফিরিয়ে আনতে হবে। এই চিন্তা করে রাজা তাঁর ঘোড়ায় চড়ে জঙ্গলের দিকে রওনা দিলেন। অন্যদিকে ভীমসেন যখন জঙ্গলে ফিরে গেল, তখন সে গঙ্গা নদীর তীরে অবস্থিত এক বিশাল অরণ্যে পৌঁছাল, যার নাম ছিল ত্রিকূট। এই জঙ্গলের আর কোনো শেষ ছিল না। সেই জঙ্গলে ব্রহ্মর্ষি নামে এক সাধু বাস করতেন। তিনি অত্যন্ত দয়ালু ছিলেন। যখনই কোনো যাত্রী সেই পথ দিয়ে যেত, তিনি তাদের অনুরোধ করতেন, পথিক, কিছুক্ষণ আমার কুটিরে বিশ্রাম নাও, তারপর আবার যাত্রা করো। যাত্রীরা তার কথা মেনে নিত এবং তার কুটিরে বিশ্রাম নিত। পরে তারা তাকে প্রণাম করে নিজেদের পথে রওনা দিত। এইভাবে সাধু ব্রহ্মর্ষি জঙ্গলের পথিকদের সেবায় জীবন উৎসর্গ করেছিলেন। এই একই অরণ্যে এক ডাকাতও বাস করত, যার নাম ছিল ভীমসেন। লুটপাট করাই ছিল তার পেশা। যে কোনো যাত্রী তার সামনে পড়লে এবং টাকা দিতে দ্বিধা করলে সে নির্দয়ভাবে তাকে হত্যা করত। এই কারণে লোকজন শতবার চিন্তা করত সেই জঙ্গল পার হওয়ার আগে। তবু যদি কেউ সাহস করে সেই জঙ্গলে প্রবেশ করত, ডাকাত ভীমসেন তাকে লুটে নিত। ডাকাত ভীমসেনের ভয় চারদিকে ছড়িয়ে পড়েছিল। একদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে তার অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য একটি পরিকল্পনা করল। এক ব্যক্তি বলল, ডাকাত ভীমসেনের ভয় দিনে দিনে বাড়ছে। আমরা কিভাবে এ থেকে মুক্তি পাব? অন্য একজন বলল, ভাইয়েরা, ঐক্যের মধ্যে বিশাল শক্তি আছে। যদি আমরা সবাই মিলে একসঙ্গে তার ওপর আক্রমণ করি, তাহলে কেমন হবে? তাহলে আমরা সহজেই তাকে বন্দী করতে পারব এবং পরে তাকে হত্যা করতে পারব। সবাই একমত হয়ে বলল, তোমার চিন্তাধারা খুব ভালো। তাহলে আর দেরি কিসের? আজই আমরা ডাকাত ভীমসেনের ওপর আক্রমণ চালাব। এরপর ভগবান ভোলেনাথ বললেন, হে গৌমাতা। গ্রামের লোকেরা অস্ত্রশস্ত্র নিয়ে ত্রিকূট জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলে পৌঁছে সবাই ডাকাত ভীমসেনকে চ্যালেঞ্জ জানাতে লাগল।
কোথায় লুকিয়ে আছিস, ডাকাত ভীমসেন? বাইরে বেরো। আজ আমাদের লুট করতে পারবি না। আমরা তোর মৃত্যুদূত হয়ে এসেছি। আজ তোকে বাঁচতে দেব না। ঝোপের আড়ালে লুকিয়ে থাকা ডাকাত ভীমসেন হতভম্ব হয়ে গেল। সে ভাবল, আজ যদি আমি এই লোকগুলোর হাতে পড়ে যাই, তাহলে বাঁচার আর কোনো উপায় থাকবে না। লোকজন ক্রমাগত তাকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। ডাকাত ভীমসেন ভাবল, এখানে আমি থাকলে ওরা আমাকে নিশ্চয়ই ধরে ফেলবে। আমাকে অন্য কোথাও লুকোতে হবে, না হলে প্রাণ হারাব। এই ভাবনা আসতেই সে নিঃশব্দে পালিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে সে সাধুর কুটির দেখতে পেল। সে ভাবল, আমাকে এই কুটিরে আশ্রয় নেওয়া উচিত। যখন সে কুটিরের কাছে পৌঁছল, তখন সে খুব হাঁপাচ্ছিল। সাধু তাকে দেখে বললেন, তুমি কে? এত হাঁপাচ্ছ কেন? এবং এই নির্জন জঙ্গলে তুমি একা কি করছ? তুমি কি বাড়ি থেকে পালিয়ে এসেছ? ভীমসেন বলল, না ঋষিদেব, ব্যাপারটা তা নয়। তখন ভীমসেন ঋষিকে তার পুরো কাহিনী শোনাল। সব শুনে ঋষি বললেন, তুমি কি বড় মানুষ হতে চাও? ভীমসেন বলল, হ্যাঁ বাবা, কিন্তু বুঝতে পারছি না কিভাবে আমি বড় মানুষ হতে পারব। বাবা বললেন, বড় মানুষ হতে হলে বুদ্ধি দরকার, আর বুদ্ধি বিদ্যা অর্জনের মাধ্যমে আসে। ভীমসেন বলল, ওহ, কিন্তু মহারাজ, বিদ্যা কিভাবে অর্জন করব? আমার তো পড়াশোনার জন্য কোনো অর্থ নেই। কে আমাকে শিক্ষা দেবে? ঋষি বললেন, বেটা, যদি তুমি সত্যিকারের মন থেকে বিদ্যা অর্জন করতে চাও, তাহলে আমার আশ্রমে থেকে শিক্ষা নিতে পারো। ততক্ষণে ভীমসেন কোনোভাবে তার দ্রুত শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করল এবং বলল, সাধু বাবা, কিছু মানুষ আমাকে হত্যা করতে চায়, তারা আমাকে জঙ্গলে খুঁজছে। দয়া করে আমাকে তাদের থেকে রক্ষা করুন। সাধু বাবা বললেন, বেটা, তুমি কুটিরের ভেতর গিয়ে লুকিয়ে পড়ো। ভীমসেন তাই করল এবং কুটিরের ভেতর লুকিয়ে গেল। ঠিক তখনই ভীমসেনকে খুঁজতে থাকা লোকদের দল কুটিরের সামনে এসে পৌঁছল এবং সাধু মহাত্মাকে জিজ্ঞাসা করল, বাবা, আপনি কি এখানে কাউকে যেতে দেখেছেন? সাধু বললেন, তোমরা কাকে খুঁজছ? তারা সবাই বলল, সাধু মহাত্মাজি, আমরা ডাকাত ভীমসেনের কথা বলছি। সে নিরীহ ও নিরস্ত্র মানুষদের লুটপাট করে কষ্ট দিয়েছে। সে তার ধনভাণ্ডার ভরছে এবং সুযোগ পেলে মানুষ হত্যা করতেও পিছপা হয় না। আজ আমরা তাকে মারতে এসেছি। সাধু বাবা বললেন, তোমরা কি ভীমসেনকে মারবে? সে তো ইতিমধ্যেই গঙ্গা নদীতে ডুবে মারা গেছে। সবাই অবাক হয়ে বলল, সাধু বাবা, আপনি কি বলছেন? ভীমসেন ডাকাত মারা গেছে? হ্যাঁ ভাইয়েরা, আমার কথায় বিশ্বাস রাখো এবং তোমরা সবাই নিজের নিজের বাড়ি ফিরে যাও। ভীমসেন কুটিরের ভেতর থেকে জানলার ফাঁক দিয়ে এই সব দেখছিল এবং ভাবছিল যে আজ সাধু বাবার জন্যই তার প্রাণ বেঁচে গেল। লোকেরা সাধু বাবাকে খুব সম্মান করত। তার কথায় বিশ্বাস করে তারা সেখানে থেকে ফিরে গেল। যখন সবাই চলে গেল, তখন ভীমসেন কুটির থেকে বেরিয়ে এল এবং সাধু বাবাকে জিজ্ঞাসা করল, সাধু বাবা, আপনি আমার সম্পর্কে মিথ্যে কথা কেন বললেন? সাধু বাবা বললেন, আমি মিথ্যে কি বলেছি ভীমসেন? তোমার ভেতরের ডাকাত তো সত্যিই মারা গিয়েছে, তাই তুমি ভয়ে আমার সাহায্য চাইতে এসেছিলে। ভীমসেন বলল, বাবা, আপনার কথা সত্যি। সাধু বাবা আবার বললেন, বেটা, মানুষকে লুট করে তুমি শুধু এই জীবনই নয়, তোমার পরকালও নষ্ট করছ। এত কিছু করার পরেও কি তোমার মনে শান্তি আছে? তুমি কি নির্ভয়ে সাধারণ মানুষের মতো জীবন কাটাতে পারছ? না, সব সময় তোমার মনে এই ভয় থাকে যে কখন কে তোমাকে মেরে ফেলবে। বলো, আমি কি ভুল বলছি? ভীমসেন মাথা নিচু করে বলল, না সাধু বাবা, আপনি ঠিক বলছেন। কিছুক্ষণ চিন্তা করার পর ভীমসেন বলল, সাধু মহারাজ, আপনার কথাগুলো আমার চোখ খুলে দিয়েছে। আমিও সাধারণ মানুষের মতো নির্ভয়ে জীবনযাপন করতে চাই। আপনি আমাকে এমন কিছু পথ বলুন, যাতে আমি আপনার মতোই সম্মান অর্জন করতে পারি। আমি প্রতিজ্ঞা করছি, আপনি যা বলবেন আমি তাই করব। সাধু বাবা বললেন, ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে এসো। তারপর সাধু বাবা এক পাহাড়ের দিকে চলতে শুরু করলেন এবং ভীমসেন তার পেছন পেছন যেতে লাগল। যখন তারা পাহাড়ের পাদদেশে পৌঁছল, তখন সাধু বাবা বললেন, ভীমসেন, এই দুটি পাথর মাথায় তুলে আমার পেছনে পেছনে চলো। ভীমসেন বলল, ঠিক আছে
সাধু বাবা। সে দুটো পাথর মাথায় তুলে সাধু বাবার পেছনে হাঁটতে শুরু করল। কিন্তু কিছু দূর যেতে না যেতেই সে ক্লান্ত হয়ে পড়ল। সাধু বাবা জিজ্ঞাসা করলেন, কি হল? ভীমসেন বলল, সাধু বাবা, এই পাথরগুলো খুব ভারী। সাধু বাবা বললেন, ঠিক আছে, একটা ফেলে দাও। ভীমসেন সঙ্গে সঙ্গে একটা পাথর ফেলে দিল এবং আবার হাঁটতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর সে আবার বলল, সাধু বাবা, এই একটা পাথরও কম ভারী নয়। আমি আর চলতে পারছি না। সাধু বাবা বললেন, ঠিক আছে, এটাও ফেলে দাও এবং আমার পেছনে এসো। ভীমসেন দ্বিতীয় পাথরটিও ফেলে দিল এবং এবার সে সহজেই পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। চূড়ায় পৌঁছে সে বলল, সাধু বাবা, আপনি আমাকে এখানে কেন এনেছেন? সাধু বাবা বললেন, তোমাকে একটি শিক্ষা দেওয়ার জন্যই আমি এখানে এনেছি। দেখো, এতদিন তোমার মাথায় লুটপাট ও হত্যা নামক দুটি ভারী পাথরের বোঝা ছিল, যা তোমাকে মানুষের ভালোবাসার পাহাড়ে উঠতে দিচ্ছিল না। আজ থেকে তুমি লুটপাট ও হত্যা বন্ধ করো। যাদের কাছ থেকে তুমি সম্পদ লুট করেছ তাদের ফিরিয়ে দাও। তখনই তুমি সকলের প্রিয় হবে আর ভালো মানুষের পরিচয়ে পরিচিত হবে। ভীমসেন বলল, ঠিক আছে, সাধু বাবা, আমি তাই করব। কিন্তু আমি জানি না, যাদের কাছ থেকে আমি ধন চুরি করেছি তারা কে বা কোথায় থাকে। সাধু বাবা বললেন, তাহলে তুমি একটি কাজ করো, এই চুরি করা ধন গরিব ও অভাবী মানুষের মধ্যে বিতরণ করো। ভীমসেন বলল, ঠিক আছে, সাধু বাবা, আমি তাই করব। ভীমসেন ঠিক সেইভাবেই করল। সে তার ছদ্মবেশে নগরে প্রবেশ করল এবং সমস্ত লুট করা সম্পদ গরিব ও অভাবীদের মধ্যে বিতরণ করল। ধন বিতরণ করার পর ভীমসেন আবার বনে ফিরে এল এবং সাধু বাবার কাছে এসে বলল, বাবা, আমাকে আপনার শরণে গ্রহণ করুন। আমি আজ পর্যন্ত কোনো ভালো শিক্ষা পাইনি। আমাকে জ্ঞান ও সৎ পথে চলার উপদেশ দিন, যাতে আমার জীবন সার্থক হয়। সাধু বাবা তাকে শিষ্যরূপে গ্রহণ করলেন এবং বললেন, ভীমসেন, যতটা পারো অন্যের সাহায্য করো, দুঃখী মানুষের পাশে দাঁড়াও। এই মানব সেবাই প্রকৃত ধর্ম এবং ভগবানের সেবা। ভীমসেন মনপ্রাণ দিয়ে সাধু বাবার সেবা করল এবং 5 বছর তাদের সান্নিধ্যে কাটাল। এই সময়ে সাধু বাবার আশীর্বাদে সে অত্যন্ত জ্ঞানী ও নীতিবান হয়ে উঠল। একদিন সাধু বাবা বললেন, ভীমসেন, আজ তোমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। ভীমসেন বলল, কিন্তু আমি শিক্ষা লাভের মূল্য কিভাবে পরিশোধ করব? সাধু বাবা উত্তর দিলেন, বেটা, শিক্ষার কোনো মূল্য হয় না। এটি অমূল্য। ভীমসেন আশ্রমে থেকে শিক্ষা গ্রহণ করল এবং ঋষিদের বিভিন্ন কাজে সাহায্য করল। এভাবে বহু বছর কেটে গেল এবং ভীমসেন এক যুবকে পরিণত হল। একদিন ঋষি বললেন, ভীমসেন, আজ তোমার শিক্ষা সম্পূর্ণ হল। আমি গর্বিত, কারণ তুমি আমার সবচেয়ে যোগ্য ও বুদ্ধিমান শিষ্য। তোমার বুদ্ধির মাধ্যমে তুমি কঠিন পরিস্থিতিতেও সফল হতে পারবে। এটি আমার আশীর্বাদ। ভীমসেন বলল, এখন আমার কি করা উচিত, গুরুদেব? সাধু বাবা বললেন, ভীমসেন, তুমি এখন যুবক। তোমার সামনে একটি দীর্ঘ জীবন পড়ে আছে। সুতরাং তোমাকে এখন জীবিকা নির্বাহের জন্য কিছু কাজ খুঁজে নিতে হবে। ভীমসেন একটু হতাশ হয়ে বলল, গুরুদেব, সব জায়গায় আমি এক ডাকাত হিসেবে পরিচিত। আমার মতো একজন মানুষকে কে কাজ দেবে? সাধু বাবা বললেন, তুমি তোমার বুদ্ধির জোরে জীবনের সংগ্রামে একজন সফল যোদ্ধা হয়ে ওঠো। এখন যাও এবং নিজের পথ নিজেই তৈরি করো। ভীমসেন ঠিক করল যে সে চন্দনপুর যাবে। চন্দনপুর সেই রাজ্য ছিল যেখানে একসময় রাজা তার শৈশবে আশ্রয় দিয়েছিলেন। তবে তার রানী অপমান করে ভীমসেনকে বের করে দিয়েছিলেন। যখন ভীমসেন চন্দনপুরে পৌঁছলেন, তখন তিনি জানতে পারলেন যে সেখানকার মন্ত্রীর আকস্মিক মৃত্যু ঘটেছে এবং এর ফলে মন্ত্রীর পদটি শূন্য হয়ে পড়েছে। রাজমহলের রাজসভায় আজ মন্ত্রীর শূন্য পদে যোগ্য প্রার্থী নির্বাচন করা হচ্ছিল। ভীমসেনও সে সময় রাজদরবারে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে যা কিছু ঘটছিল তা তিনি মনোযোগ দিয়ে দেখছিলেন। সেই সময়ে রাজা তার সিংহাসনে বসেছিলেন এবং তার সেনাপতি বললেন, মহারাজ, মন্ত্রীর আকস্মিক মৃত্যুতে মন্ত্রীর পদ শূন্য হয়ে গেছে। এই পদটি বেশি সময় শূন্য রাখা উচিত নয়। রাজা বললেন, সেনাপতি, আপনি একদম ঠিক বলেছেন। আজ পর্যন্ত যে ঐতিহ্য চলছিল
সে অনুযায়ী মন্ত্রীর পুত্র সারংকে মন্ত্রীর পদ দেওয়া হবে। সেনাপতি বললেন, তবে কি সারং এই পদে যোগ্য? রাজা বললেন, সে যোগ্য হোক বা না হোক, রাজ্যের ঐতিহ্য অনুসারে এই পদ তাকে দেওয়া হবে। আমরা এখন দরবারে এর ঘোষণা করব। এতদূর বলেই ভীমসেন এগিয়ে এসে বললেন, মহারাজ, সময়ের সঙ্গে পুরানো ঐতিহ্য বদলে দেওয়াই বুদ্ধিমত্তা। তখন একজন যুবক বললেন, আমার নাম কিশোর মহারাজ এবং আমি মন্ত্রীর পদে আমার নাম প্রস্তাব করতে চাই। ভীমসেন তার নাম কিশোর বললেন, যাতে রাজা বিক্রম সিং তাকে চিনে না ফেলেন। অনেক বছর পর রাজা বিক্রম সিং বৃদ্ধ হয়ে গেছেন। এরপর ভীমসেন বললেন, মহারাজ, আপনি যেমন চান তেমন আমার পরীক্ষা নিতে পারেন। যদি আমি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হই তবে ঠিক আছে, না হলে আপনি আমাকে যে শাস্তি দিতে চান দিতে পারেন। রাজা বললেন, যুবক, তুমি যে পরামর্শ দিয়েছ রাজ্যের ঐতিহ্য পরিবর্তন করার, আমরা তাকে মেনে নিচ্ছি। তবে এই পরামর্শ আমরা তখনই মেনে নিতে পারব যখন তুমি আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হবে। আমরা সারং এবং তোমার পরীক্ষা নেব। যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাকে আমরা চন্দনপুরের মন্ত্রী বানাব। রাজা বিক্রম সিংয়ের আদেশে সোনার মেঝেতে রাখা দুটি তলোয়ার রাজদরবারে উপস্থিত করা হল। তখন রাজা বিক্রম সিং সারংকে একটি তলোয়ার দিলেন এবং বললেন, সারং, তোমাকে উত্তর দিকে যেতে হবে এবং সেখানকার কাছে রাজ্য কেশরপুরে গিয়ে সেখানে রাজা কেশর সিংকে এই উপহার পৌঁছে দিতে হবে। তারপর রাজা এক সোনালী তলোয়ার কিশোরকে দিলেন এবং বললেন, কিশোর, তোমাকে পশ্চিম দিকে সীমান্তবর্তী রাজ্য বিশালপুরমে গিয়ে রাজা বিশালকে এই উপহার পৌঁছে দিতে হবে। উভয়েই তলোয়ার নিয়ে তাদের নিজ নিজ দিকে চলে গেলেন। যখন সারং উত্তর দিকের কেশরপুর রাজ্যের রাজদরবারে পৌঁছাল, তখন তিনি সেখানে রাজাকে বললেন, রাজন, আমি চন্দনপুরের রাজা বিক্রম সিং দ্বারা পাঠানো রাজদূত। আমাদের রাজা আপনার জন্য এই সোনালী তলোয়ার উপহার পাঠিয়েছেন। তখন রাজা বললেন, আমরা আপনার রাজার এই উপহার গ্রহণ করছি। কিন্তু যখন রাজা তলোয়ারটি মেজ থেকে বের করলেন, তখন দেখলেন তলোয়ারের ধারায় লাল রং লাগানো। রাজা জিজ্ঞাসা করলেন, এটি কি? তলোয়ারের ধারায় লাল রং কেন লাগানো? রাজদূত, এর কি মানে? আমরা এটি বুঝতে পারছি না। তখন সারং মনে মনে ভাবলেন, তলোয়ারের ধারায় লাল রঙের কি মানে? হয়তো আমি এর মানে জানি না। তবে এই সময় রাজা কেশর সিংয়ের প্রশ্নের উত্তর না দেওয়া ঠিক হবে না। এটা ভেবে তিনি বললেন, হ্যাঁ রাজন, লাল রঙের এই রহস্য হল যে অথবা আপনি আমাদের রাজার তলোয়ারের শক্তি মেনে নিন, অথবা আমাদের রাজা যদি প্রয়োজন মনে করেন তবে আপনার রাজ্যে রক্তের নদী বয়ে যেতে পারে। এই কথা আপনাকে জানাতে চাই যে এখন যুদ্ধক্ষেত্রে খুব শীঘ্রই তলোয়ারের ধার সিদ্ধান্ত নেবে। সেনাপতি রাজা বিক্রম সিং লাল রঙের তলোয়ার পাঠিয়ে আমাদের চ্যালেঞ্জ জানিয়েছেন। আপনি আজ থেকে সেনা সংগঠন শুরু করে দিন। আমরা খুব শীঘ্রই চন্দনপুর নগরে আক্রমণ করার পরিকল্পনা করব। মহারাজ সারঙ্গ এই কথা শুনে আতঙ্কিত হয়ে সেখান থেকে চলে গেলেন। অন্যদিকে যখন ভীমসেন বিশালপুর পৌঁছাল এবং সেখানে রাজ্যের রাজা তার সামনে উপস্থিত হলে রাজা বললেন, রাজদূত, এই তলোয়ারের কোঁচে লেগে থাকা লাল রং আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এর অর্থ কি? ভীমসেন গভীর চিন্তায় পড়ে গিয়ে বলল, মহারাজ, আমাদের রাজা আপনাকে অত্যন্ত সম্মান করেন। এই তলোয়ার সেই সম্মানের প্রতীক। তলোয়ারের কোঁচে লাল রং লাগানোর অর্থ হল আমাদের রাজা ও তার রাজ্য আপনার বন্ধুত্বের জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। রাজা খুশি হয়ে বললেন, এটা খুব ভালো কথা। আমি তোমাদের রাজার এই বন্ধুত্বের প্রতীক তলোয়ার গ্রহণ করছি এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি চেষ্টা করব যেন তার প্রকৃত বন্ধু হতে পারি। আমার প্রাণ মন সর্বদা তার জন্য নিবেদিত থাকবে। এরপর রাজা বললেন, রাজদূত, আমি তোমাদের রাজার জন্য একটি সৈন্যদল ও কিছু মূল্যবান উপহার পাঠাচ্ছি। ভীমসেন কৃতজ্ঞতা জানিয়ে সেই সৈন্যদল ও মূল্যবান উপহার নিয়ে চন্দনপুরের দিকে রওনা দিল। এদিকে কেশরপুরের সেনাবাহিনী হরিণগড়ের দিকে অগ্রসর হল। সারঙ্গ ও ভীমসেন যখন নিজ নিজ রাজ্যে ফিরে এলেন তখন উভয়েই রাজার কাছে উপস্থিত হলেন। রাজা জিজ্ঞাসা করলেন, সারঙ্গ, কেশরপুরের রাজা তোমাকে কি বললেন? তলোয়ারের কোঁচে থাকা লাল রঙের অর্থ কি বললে তুমি? সারঙ্গ পুরো ঘটনা বিস্তারিতভাবে বললেন। তখন রাজা বললেন, সারঙ্গ, তুমি কি বলছ?
কেশর সিংহ শীঘ্রই আমাদের রাজ্যে আক্রমণ করতে চলেছে। সারঙ্গ বললেন, হ্যাঁ মহারাজ। ঠিক সেই মুহূর্তে এক গুপ্তচর এসে জানাল, মহারাজ, কেশরপুরের বিশাল বাহিনী চন্দনপুরের দিকে এগিয়ে আসছে। এখন কি হবে? এত দ্রুত আমরা আমাদের সেনাবাহিনী সংগঠিত করতে পারব না। ঠিক তখনই ভীমসেন বলল, মহারাজ, চিন্তা করবেন না। আমি যে সৈন্যদল এনেছি তারা এখনও মহলের বাইরে অবস্থান করছে। দয়া করে সেনাপতিজিকে নির্দেশ দিন যেন তিনি কেশরপুরের বাহিনীর সঙ্গে লড়াই করেন। আমি আমার সাথে আনা সৈন্যদের নিয়ে কেশরপুরে আক্রমণ করব। এই দ্বিমুখী আক্রমণের ফলে কেশরপুরের বাহিনী প্রতিরোধ করতে পারবে না এবং বিজয় আমাদেরই হবে। যেমনটি ভীমসেন ভেবেছিল ঠিক তেমনই হল। যুদ্ধের পর চন্দনপুর বিজয় লাভ করল। এরপর মহারাজ বিক্রম সিংহ সারঙ্গ ও ভীমসেনকে রাজপ্রাসাদে ডেকে বললেন, ভীমসেন, তোমার বুদ্ধিমত্তার জন্যই আমরা আজ জয় লাভ করেছি। এজন্য আমরা তোমাকে মন্ত্রীর পদে নিয়োগ করছি। সারঙ্গ উত্তর দিল, মহারাজ, এটা তো আমার প্রতি অন্যায়। আমি তোমাদের দুজনকে একই উপহার দিয়েছিলাম, যা উভয় রাজাকে দেওয়ার জন্য বলেছিলাম। কিন্তু তোমরা দুজনই নিজের বুদ্ধি অনুযায়ী সেই উপহারের ভিন্ন ভিন্ন অর্থ বের করলে। ভীমসেন বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছে, কিন্তু সারঙ্গ, তুমি তোমার নির্বুদ্ধিতার কারণে কেশরপুরের রাজাকে চিরকালের জন্য আমাদের শত্রু বানিয়ে ফেলেছ। এখন বলো, আমরা কি তোমাকে চন্দনপুরের মন্ত্রী বানাব? সারঙ্গ কোনো উত্তর দিল না। সে মাথা নিচু করে নিঃশব্দে দরবার থেকে বেরিয়ে গেল। এরপর মহারাজ ঘোষণা করলেন, আমরা ভীমসেন অর্থাৎ কিশোরকে চন্দনপুরের নতুন মন্ত্রী নিযুক্ত করছি। সেই রাতেই কিশোরের মন্ত্রীপদ গ্রহণের সম্মানে তাকে রাজপ্রাসাদে ভোজের জন্য আমন্ত্রণ জানানো হল। তখন মহারানী নিজ হাতে কিশোরের জন্য খাবার পরিবেশন করলেন। মন্ত্রী কিশোর বলল, ক্ষমা করবেন মহারাজ, আমি রূপার থালার বদলে সোনার থালায় ভোজন করতে চাই। মহারানী বললেন, ঠিক আছে, আমরা তারও ব্যবস্থা করি। যখন ভীমসেনকে সোনার থালায় ভোজন পরিবেশন করা হল, তখন সে বলল, দেখুন মহারানী, অবশেষে সেই দিন এসে গেল যা একসময় আপনি অস্বীকার করেছিলেন। মহারানী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি বলতে চাইছেন মন্ত্রীজি? ভীমসেন উত্তর দিল, মহারানী, আজ থেকে ২০ বছর আগে আপনি এক ভীমসেন নামক বালককে পাতায় খাবার পরিবেশন করেছিলেন। মহারানী বললেন, ওহো হ্যাঁ, মনে পড়ছে। সেই দৃঢ়প্রতিজ্ঞ বালক তখন সে খাবার খেতে অস্বীকার করেছিল এবং বলেছিল যে সে কেবল তখনই এই প্রাসাদে খাবার খাবে যখন তাকে সোনার থালায় পরিবেশন করা হবে। মহারানী বিস্মিত হয়ে বললেন, কিন্তু আপনি কিভাবে এই ঘটনা জানেন? ভীমসেন মৃদু হেসে বলল, কারণ মহারানী, আমি সেই ভীমসেন। তখন রাজা বিক্রম সিংহ মহারানীর দিকে তাকিয়ে বললেন, দেখো প্রিয় রানী, যাকে তুমি একসময় অহংকারী ভেবেছিলে সেই আজ আমাদের রাজ্যের মন্ত্রী হয়েছে। মন্ত্রী ভীমসেন বলল, মহারাজ, যদি মহারানী সেদিন আমাকে অপমান না করতেন তবে হয়তো আমার মনে উচ্চতায় পৌঁছানোর আকাঙ্ক্ষা জন্ম নিত না। তাই আমি মহারানীর প্রতি কৃতজ্ঞ। এরপর ভীমসেন অত্যন্ত দক্ষতার সঙ্গে মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণ করল। কিছুদিন পর রাজা বিক্রম সিংহ ভীমসেনকে এক চিঠি দিলেন এবং বললেন, তুমি উদমপুর রাজ্যে যাও। সেখানে চুরির সমস্যা খুব বেড়ে গেছে। আমাদের সাহায্যের জন্য ওখানকার রাজা চিঠি পাঠিয়েছেন। তুমি তোমার বুদ্ধি দিয়ে সেই রাজ্যকে চোরদের হাত থেকে মুক্ত করো। ভীমসেন তৎক্ষণাৎ ঘোড়ায় চড়ে উদমপুরের পথে রওনা হল। একদিন ও একরাত চলার পর সে সেখানে পৌঁছাল এবং রাজা শশীকান্ত সিংহের কাছে গিয়ে বলল, রাজা বিক্রম সিংহ আপনাকে এই চিঠি পাঠিয়েছেন। রাজা শশীকান্ত সিংহ চিঠি হাতে নিয়ে বললেন, তাহলে রাজা বিক্রম সিংহ আমাকে সাহায্যের জন্য তোমাকে পাঠিয়েছেন। এরপর রাজা সেই চিঠিটি পড়লেন, যাতে লেখা ছিল, যে ব্যক্তি আপনার কাছে আসছে সে ৫ বছর ধরে আমার মন্ত্রী পদে রয়েছেন। ৫ বছর আমার সাথে কাটানোর পর তার মন সম্পূর্ণভাবে পরিষ্কার হয়েছে এবং আমার শিক্ষার ফলে তার বুদ্ধি তীক্ষ্ণ হয়েছে। তাই আমি চাই আপনি তাকে আপনার বিশেষ পরামর্শক নিয়োগ করুন। আপনার উপকারী, রাজা বিক্রম সিং। চিঠি পড়ার পর রাজা ভাবতে লাগলেন, এটি সেই ব্যক্তি যিনি একসময় ডাকাত ছিলেন এবং পরে এক রাজ্যে মন্ত্রী হয়েছিলেন। তাকে কি বিশেষ পরামর্শকের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া উচিত? তখন ভগবান ভোলেনাথের কানে একটি ভাবনা এল, যাই হোক,
পূর্বে সে যাই ছিল, তবে রাজা বিক্রম সিংয়ের মতো অভিজ্ঞ রাজা যেহেতু তাকে উপকারী বলেছেন, তাতে সন্দেহ নেই যে সে অবশ্যই কার্যকর হবে। এই চিন্তা মনে আসতেই তিনি ভীমসেনকে বললেন, তোমার নাম কি? ভীমসেন উত্তর দিল, জি মহারাজ, আমার নাম ভীমসেন। রাজা বললেন, ভীমসেন, আজ থেকে আমরা তোমাকে আমাদের বিশেষ পরামর্শক নিযুক্ত করছি। ভীমসেন বলল, মহারাজ, তাহলে আমি খুবই সৌভাগ্যবান। সেই দিন রাজা শশীকান্ত সিং ভীমসেনকে রাজ দরবারে নিয়ে গিয়ে বললেন, ভীমসেন, আজ থেকে তুমি এখানে বসে কাজ করবে। ভীমসেন তার স্থান গ্রহণ করতে না করতেই কিছু লোক অভিযোগ নিয়ে দরবারে এল। তাদের মধ্যে ৩ জন পুরুষ এবং একজন বৃদ্ধ মহিলা ছিলেন। একজন পুরুষ এগিয়ে এসে রাজা থেকে বলল, মহারাজ, এই বুড়ি মহিলা আমাদের সব টাকা কেড়ে নিয়েছে। দয়া করে বিচার করুন এবং আমাদের টাকা ফেরত দিন। ভীমসেন বলল, প্রথমে আমাদের সমস্ত বিস্তারিত বলো, তারপর আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারব। তখন বৃদ্ধ মহিলা এগিয়ে এসে বলল, মহারাজ, এরা ৩ জন মিথ্যা বলছে। আমি পুরোটা জানাব। এরপর বৃদ্ধ মহিলা তার গল্প বলতে শুরু করল। তিনি বললেন, মহারাজ, এই ৪ জন ব্যবসায়ী আপনার রাজ্যে ব্যবসা করতে এসে অনেক লাভ করেছে, যার ফলে তাদের কাছে অনেক টাকা জমে গেছে। তারপর তারা আমার কাছে এসে বলল, বুড়িমা, আমরা এখানে নতুন, আমাদের কাছে অনেক টাকা আছে, দয়া করে আমাদের টাকার রক্ষার ব্যবস্থা করুন। আমি তাদের জিজ্ঞাসা করলাম, আমি তোমাদের টাকার রক্ষা কিভাবে করব? তারা বলল, আমরা আমাদের টাকার খনি তোমার বাড়ির আঙিনায় মাটির নিচে গাঁটব এবং যেদিন আমরা একসাথে এসে আমাদের টাকা চাই, সেদিন তুমি আমাদের টাকাটা ফেরত দিও। যদি আমরা মধ্যে একজন এসে টাকা চাই, তবে তাকে না দিও। এটা খুব সহজ, তবে আমার জন্য কি হবে? তারা বলল, বুড়ি মা, তার বদলে আমরা তোমাকে কিছু টাকা দেব। বুড়ি বললেন, ঠিক আছে, আমি তোমাদের শর্ত মেনে নিচ্ছি। তাদের টাকাগুলো মাটির নিচে গাঁটিয়ে রাখা হল এবং তারপর তারা বলল, বুড়ি মা, আমরা প্রতি সন্ধ্যায় এখানে খাবার খেতে আসব। বুড়ি বললেন, ঠিক আছে। তারপর তারা প্রতিদিন সন্ধ্যায় আসতে লাগল এবং খাবার খেতে এসে বুড়ি থেকে জানতে চাইত, আমাদের টাকা নিরাপদ তো? বুড়ি বলতেন, হ্যাঁ, তোমাদের টাকা পুরোপুরি নিরাপদ আছে। একদিন যখন তারা সেই গর্তটি খুঁড়ে দেখল, তখন সেখানে টাকা আগের মতোই ছিল। তাদের আর বুড়ির সততার বিষয়ে কোনো সন্দেহ রইল না। তারা তার সততা দেখে তাকে ৫টি সোনালী মুদ্রা দিল এবং বলল, বুড়ি মা, এই মুদ্রাগুলো রাখো। এগুলো তোমার কাজে আসবে। বুড়ি বললেন, ধন্যবাদ, সন্তান। কিন্তু তাদের মধ্যে একজনের মনে লালসা জাগে। সে ভাবে, যদি আমি বুড়িমাকে ধোঁকা দিয়ে সমস্ত টাকা কেড়ে নিতে পারি, তবে আমার জীবন অল্প পরিশ্রমে আরামদায়ক হবে। একদিন তারা ৪ জন ব্যবসায়ী গাছের নিচে বসে খেলছিল এবং একজন বলল, তুমি বুড়িমাকে বলো যে দ্রুত খাবার তৈরি করে, আমরা খুব ক্ষুধার্ত। সে বলল, ঠিক আছে, আমি এখনই যাই। সে তখন বাড়ির দিকে হাঁটতে গেল এবং মনে মনে ভেবেছিল, এটা আমার সেরা সুযোগ, যখন সবাই বাইরে ব্যস্ত, আমি একা টাকা চুরি করতে পারব। বাড়িতে গিয়ে সে বুড়িমাকে বলল, বুড়িমা, আমাদের সব টাকার এখন খুব দরকার। আমার সাথীরা আমাকে টাকা আনতে পাঠিয়েছে। বুড়ি মা বললেন, সব টাকা একসাথে তোমাদের কেন দরকার? সে বলল, এটা খুব জরুরি, বুড়ি মা। তখন সে বলল, ও বুড়ি মা, যদি তুমি আমার কথা বিশ্বাস না করো, তবে বাইরে গিয়ে আমার সাথীদের থেকে জিজ্ঞেস করো। বুড়ি মা বাইরে গিয়ে তাদের থেকে জিজ্ঞেস করলেন, যে কথা জয়ন্ত বলেছে, তা কি সঠিক? তারা সবাই বলল, হ্যাঁ, বুড়ি মা, এটা ঠিক। কিন্তু দয়া করে তাড়াতাড়ি করো। তখন বুড়ি মা বাড়ি ফিরে এসে বললেন, তোমার সাথীরা তোমার কথা সমর্থন করছে, তাই গর্ত খুঁড়ে তুমি তোমার টাকা নিয়ে যেতে পারো। সে মনে মনে ভাবছিল, আমার চালাকি সফল হয়েছে। সে দ্রুত গর্ত খুঁড়ে সারা খনি খুঁজে বের করল এবং ২টি বড় বড় টাকার থলে নিয়ে বাইরে এসে বুড়ি মাকে বলল, বুড়ি মা, তুমি কি ১ লোটা জল আনতে পারো? আমি খুব তৃষ্ণার্ত। বৃদ্ধা বলল, এখনই নিয়ে আসছি, ছেলে, এবং তারপর সে জল আনতে চলে গেল। এই ফাঁকে চোখের পলক পড়ার আগেই সেই ব্যক্তি ২টি সোনার ভরা মাটির পাত্র তুলে নিল এবং বাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা ঘোড়ার পিঠে চাপিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। অন্যদিকে তার ৩ সাথী, যারা বাইরে বসে পাশা খেলছিল, ভাবতে লাগল, আমাদের বন্ধু এখনও ফিরে এল না কেন?
চল, এতক্ষণে তো খাবার তৈরি হয়ে যাওয়ার কথা। তারা তিনজন ঘরের ভিতরে গিয়ে বৃদ্ধাকে জিজ্ঞাসা করল, মা, খাবার তৈরি হয়েছে কি? বৃদ্ধা বলল, তোমাদের বন্ধু আমার কাছে কিছুই বলেনি। সে তো সমস্ত ধন নিয়ে তোমাদের কাছেই গেছে। এই কথা শুনে তিনজন ব্যবসায়ী হতভম্ব হয়ে পড়ল এবং বলল, কিন্তু তুমি তাকে একা এত ধন কেন দিয়ে দিলে? বৃদ্ধা বলল, আমি দরজায় এসে শুনলাম তোমরা বলছ দ্রুত করো। তারা বলল, আমরা তো কেবল বলেছিলাম যে খাবার তাড়াতাড়ি তৈরি করো। তুমি কি আমাদের বন্ধুর দ্বারা প্রতারিত হয়েছ? এরপর বৃদ্ধা রাজাকে বলল, মহারাজ, এই হল পুরো ঘটনা। এখন বলুন, এই ঘটনায় আমার কি দোষ? তিন ব্যবসায়ী বলল, এই বৃদ্ধা মিথ্যে বলছে। নিশ্চয়ই সে জানে আমাদের বন্ধু ধন নিয়ে কোথায় গেছে। মহারাজ, আমাদের প্রতি দয়া করুন এবং আমাদের সমস্ত ধন ফেরত পাওয়ার ব্যবস্থা করুন। রাজা ভাবতে লাগলেন, এটি তো একটি অদ্ভুত সমস্যা। কিভাবে এর সমাধান করব? কেননা ভীমসেনকে বলি, এতে তার বুদ্ধিরও পরীক্ষা হয়ে যাবে। এই ভেবে তিনি ভীমসেনকে বললেন, ভীমসেন, তুমি কি এই সমস্যার সমাধান করতে পারবে? ভীমসেন বলল, অবশ্যই মহারাজ, যদি আপনার অনুমতি থাকে। রাজা সম্মতি জানালেন। ভীমসেন বৃদ্ধার দিকে তাকিয়ে প্রশ্ন করল, বৃদ্ধা মা, যখন চারজন ব্যবসায়ী তোমার কাছে তাদের ধন রাখতে এসেছিল, তখন তারা ঠিক কি বলেছিল? বৃদ্ধা বলল, তারা বলেছিল, আমরা আমাদের ধন তোমার উঠোনে রেখে যাব। যখন আমরা চারজন একসাথে আসব, তখনই আমাদের ধন ফেরত দেবে। যদি আমাদের মধ্যে কেউ একা এসে দাবি করে, তাহলে দেবে না। ভীমসেন তিন ব্যবসায়ীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, এটি কি সত্য? তারা মাথা নেড়ে বলল, হ্যাঁ, এটি সত্য। তবে বৃদ্ধা আমাদের জিজ্ঞেস না করেই আমাদের চতুর্থ সঙ্গীকে সব ধন দিয়ে দিয়েছে। এটাই আমাদের অভিযোগ। ভীমসেন বলল, তাহলে তোমরা চারজন একসাথে এসে ধন ফেরত চাইলে তবেই বৃদ্ধা তা ফেরত দেবে, না হলে নয়। তারা মাথা নাড়ল, হ্যাঁ মহাশয়। তাহলে ভীমসেন বলল, তোমরা বৃদ্ধার বিরুদ্ধে অভিযোগ আনছ কেন? তোমাদের চতুর্থ সঙ্গীকে নিয়ে এসো, তারপর তার কাছ থেকেই ধন ফেরত নাও। তিন ব্যবসায়ী চিন্তায় পড়ে গেল। তারা ভাবল, এই ব্যক্তি আমাদের নিজের কথার জালে ফাঁসিয়ে দিল। বৃদ্ধা বলল, বেটা, তুমি ন্যায় বিচার করেছ। তোমার দীর্ঘ জীবন হোক। যখন তিন ব্যবসায়ী চলে যাচ্ছিল, তখন ভীমসেন হঠাৎ তাদের থামিয়ে বলল, রুকো। আমি সন্দেহ করছি। কেউ কি তার পরিশ্রমের উপার্জন এভাবে একজন অপরিচিতের বাড়িতে রেখে যায়? সত্যি বলো, এই ধন কোথা থেকে পেলে? তারা বলল, মহারাজ, এটি আমাদের ব্যবসার উপার্জন। ভীমসেন রাগান্বিত হয়ে বলল, সত্যি বলো, না হলে আমি জল্লাদদের ডেকে তোমাদের কঠোর শাস্তি দেব। এ কথা শুনে তিনজন কাঁপতে লাগল এবং বলল, মহারাজ, আমরা চারজন আসলে চোরের দল। আমাদের যে সঙ্গী পালিয়ে গেছে, সে আমাদের চুরি করা ধন নিয়ে পালিয়েছে। রাজা কঠোরভাবে বললেন, তাহলে তোমরা চোর? তারা মাথা নিচু করে বলল, হ্যাঁ মহারাজ। তখন ভগবান শিব গোমাতাকে উপদেশ দিতে লাগলেন, হে গোমাতা, এইভাবে রাজা অপরাধীদের শাস্তি দিয়েছিলেন। রাজা তখন তার সৈন্যদের আদেশ দিলেন, এই তিন চোরকে কারাগারে পাঠিয়ে দাও এবং বৃদ্ধাকে যথাযোগ্য সম্মানের সাথে বিদায় করো। তারপর রাজা ভীমসেনকে বললেন, ভীমসেন, তুমি তোমার বুদ্ধিমত্তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমাকে আমার প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। এরপর থেকে রাজা শশীকান্ত সিং সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে ভীমসেনের সাথে পরামর্শ করতেন। এইভাবে এক ডাকাত ভীমসেন পৃথিবীর শ্রেষ্ঠ মন্ত্রী হয়ে উঠল। এ কথা বলে ভগবান শিব তার গল্প শেষ করলেন। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে লিখুন, ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।